এই দেখো পাওয়ার ক্যালকুলেশন, পাওয়ার আমরা অলরেডি জানি যে any kinds of CMOS diagram, right? All kinds of CMOS diagram, there is always here is a VDD, and then coming here is the whole thing is a P network, and then here is output Y bar, and then here is N network, and then is ground, BSS. So this is the way, right? All the circuits, right? যত সার্কিট তুমি দেখেছো সব সার্কিটই একই ভাবে can be represented by this network, right? This is a C, আমরা এটাকে CL লিখে রাখতে পারি, C load or whatever, right? C out আর C load আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। C out এর সাথে আবার যদি আমরা ওর উপরে ওর মাথায় যদি ফ্যান আউট লাগাই তাহলে সেটার সাথে ওটা কানেক্ট হয়ে ওটা প্যারালাল হয়ে একই জায়গায় চলে আসে, এবং দ্যাট ইজ নোন অ্যাজ, আমরা সবগুলিকে মিলায়ে লোড বলতে পারি, লোড ক্যাপাসিট্যান্স, রাইট? সি আউট থাকে ওই সার্কিটের, প্লাস থাকে ওই এর পরের যে সার্কিট, সেই পরের সার্কিট থেকে ইনপুট ক্যাপাসিট্যান্স যেটা থাকে গেট ক্যাপাসিট্যান্স, সেটা একসঙ্গে অ্যাড হয়ে টোটাল ক্যাপাসিট্যান্স হয়ে যায়। তো এনিওয়ে, তো এরকম অল দ্য সার্কিটস ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দিস ডায়াগ্রাম। উপরে একটা থাকে পি নেটওয়ার্ক, এন নেটওয়ার্ক, আর মাঝখান থেকে আউটপুট, পরে ভিডিডি, ভিএসএস। তাহলে পাওয়ার কোথা থেকে আসে? ওয়ার দ্য পাওয়ার কামিং ফ্রম? পাওয়ার আসে হলো বিডিডি থেকে। দিস ইজ দ্য অনলি সোর্স কামিং ফর দ্য পাওয়ার। তাহলে এখান থেকে পাওয়ার কোথা দিয়ে আসে? তার মানে আমরা যখন উই অলরেডি নো দ্যাট ফার্স্টে পি নেটওয়ার্কটা অন করতে হবে। ইফ ইউ টার্ন অন দ্য এন নেটওয়ার্ক ফার্স্ট, দেয়ার উইল বি নো পাওয়ার, তাই না? তুমি যদি এন নেটওয়ার্কটা যদি আগে অন করো, তুমি কোনো পাওয়ারই পাবে না। ফার্স্টে তোমাকে পি নেটওয়ার্কটা অন করতে হয়। আমরা পি নেটওয়ার্ক অন করলে দিস নেটওয়ার্ক ইজ অন and the current flows here and go here, right? And charge the capacitance, right? Current flow করে and সে কারেন্ট ফ্লো করে এটাকে চার্জ করে ফুল চার্জ, and আমরা এটাকে কারেন্টের নাম দিই। এটা কারেন্ট হলো, আমরা এটা কি বলো তো, এটা এসি কারেন্ট না ডিসি কারেন্ট? ডিসি কারেন্ট স্যার। সবাই একমত আছে ওর সাথে? জি স্যার, সহমত স্যার। এইটার ভিতরে কি আছে? পি নেটওয়ার্কের ভিতরে স্যার মসফেট, পিমস আর আছে না? জি স্যার, রেজিস্ট্যান্স আছে স্যার। রেজিস্ট্যান্স আছে, আর এটা হলো ক্যাপাসিট্যান্স। তাহলে এটা রেজিস্ট্যান্স, এখানে পাওয়ার সাপ্লাই, এটা ডিসি পাওয়ার সাপ্লাই ইজ ওকে, লেটস সে দিস ইজ ভিডিডি, আর এখান থেকে একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে গেল আর একটা ক্যাপাসিট্যান্সের ভিতর দিয়ে, এরকম সার্কিট। এখানে যে কারেন্ট যায় সেটা কি ডিসি কারেন্ট? না স্যার, টাইমের সাথে সাথে চেঞ্জ হবে তো। তাহলে ডিসি বললো কেন? স্যার চেঞ্জ হলে পরেও তো ডিসি স্যার। এসির সংখ্যা তো স্যার আপনার টোটাল সাইকেলে 0 হইতে হবে, সেটা তো আর হচ্ছে না স্যার। ফ্লাকচুয়েটিং ডিসি স্যার। ফ্লাকচুয়েটিং ডিসি, ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তোমার ফ্লাকচুয়েটিং ডিসি মানে এটা, তার মানে এটাকে তুমি এটাকে কি আই দিয়ে রিপ্রেজেন্ট করে যায় নাকি তোমাকে টাইমে ফাংশন অফ টাইম দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে? ফাংশন অফ টাইম স্যার, এইটা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, রাইট? নট দ্য কনস্ট্যান্ট, রাইট? এটা পিওর ডিসি হলে আমরা এরকম করতে পারতাম, কিন্তু নো, ইটস এ ফাংশন অফ টাইম, সো ইট উইল বি রিপ্রেজেন্টেড বাই আই অফ টি। তাহলে এই কারেন্টটা কি হবে? This current is going through the P network and will charge the capacitor. The capacitor ke charge korbe যখন, how much will be the total charge of the capacitance? এটা ভোল্টেজ কত হবে টোটাল? এটা যখন ফুল চার্জ হবে ভোল্টেজের সমান হবে স্যার, ভিডিডি এর সমান। VD, it will be come to the VDD at the end. Initially কত ভোল্টেজ? Okay, at time t equal to infinity যদি ধরো, তাহলে ক্যাপাসিট্যান্স VC, right? Capacitance না, voltage at capacitance CL, CL এর ক্যাপাসিট্যান্স ভোল্টেজ হবে VDD, that's right, good. At time t equal to infinity হলে এই ক্যাপাসিটরের ভোল্টেজটা VDD হয়ে যাবে। But what about at time t equal to 0? VCL is how much? 0 স্যার। 0। তাহলে এটা কি হয় অ্যাকচুয়ালি? তাহলে VC-টা আসলে কি? VCL এইটাও কিন্তু একটা ফাংশন অফ টাইম, তাই না?
এটাকে আমরা কি কনস্ট্যান্ট এরকম লিখতে পারি? কারণ এটা তো চেঞ্জ হয়। at time t equal to 0 আবার at time t equal to infinity তে এটা VDD। তার মানে এই যে এখানে যে ক্যাপাসিট্যান্সের যে ভোল্টেজ সেটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি না, এটাও একটা ফাংশন অফ টাইম। তাহলে এটা আমরাকে বলি VCT VCLT। Okay, now we can do it. এখন now let's go to the number 1 here. The current I of t is flowing from the source VDD, and this voltage is VDD. So how much is the total power? No, total power. No, I'm not total power. Total. Okay, what is the energy? Energy. Okay, I'm not ঠিক আছে। Energy বুঝতে অসুবিধা। Okay, আগে পাওয়ারই দেই। Power supplied by the source. পাওয়ার কতটা পাওয়ার সাপ্লাই করবে সোর্স থেকে বলো তো? স্যার ভোল্টেজ ইনটু কারেন্ট স্যার। আচ্ছা, আমরা সাপ্লাই না দিয়ে ওকে পাওয়ার সাপ্লাই এস দিলাম, পাওয়ার সাপ্লাই PS, ভোল্টেজ ইনটু কারেন্ট। ভোল্টেজ তো ইজ ফিক্সড, ইজ VDD, তাই না? ভোল্টেজ ইজ VDD, কিন্তু কারেন্ট হলো, কারেন্টে আসে আবার I of t, দিস ইজ এ ফাংশন। ফাংশন অফ টাইম যদি থাকে তাহলে আমরা এটা টোটাল পাওয়ার কি করে বের করি? ইন্টিগ্রেশন টু 0 to t, রাইট? dt, এটা হলো টোটাল পাওয়ার। বুঝছো সবাই? Power supplied by the source is a PS supply। আমি S দিয়েছি সাপ্লাই এর জন্য। এই যে 0 থেকে আমাদের এমনি হয়েছে, যদি এটা পুরোটা ডিসি হতো তাহলে আমাদের আর কিছু করা দরকার ছিল না, কিন্তু এখানে যেহেতু এসি কম্পোনেন্ট আছে, না এসি মানে টাইম ভ্যারিং কম্পোনেন্ট আছে I of t, তাহলে আমাদেরকে এটা ইন্টিগ্রেশন করতে হবে ফর ফুল সাইকেল 0 থেকে t পর্যন্ত, আরে আপার কেস t, এন্ড তাহলে ইন্টিগ্রেশন করলে আমাদের পুরো পাওয়ারটা পাবো, রাইট? তাহলে আমরা এই পাওয়ার থেকে আমরা এনার্জি পাই কি করে? স্যার টাইম দিয়ে গুণ করে দিব স্যার। তাহলে এনার্জি সাপ্লাই আমরা ES লিখছি, কিন্তু একবারে আমি লিখে বলছি এনার্জি সাপ্লাইড ES ইনটু PS ইনটু T, এটা তো? জি স্যার। তাহলে এখানে দেখো তাহলে কি হবে, এখানে ওয়েট মোমেন্ট, এখানে ভুল করেছি একটা, এখানে একটা ই হবে, এভারেজ করতে হবে না? জি স্যার 1/2 ইন্টিগ্রেশনের এখানে একটা ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু একটা এভারেজ থাকবে এরকম, তাই না? 1/t, রাইট? এভারেজ করতে হবে, এটা আপ টু 0 থেকে t পর্যন্ত ইন্টিগ্রেশন করে তাকে এভারেজ করলে সেটা হলো এভারেজ পাওয়ার হয়, রাইট? টোটাল পাওয়ার, এভারেজ পাওয়ার। তারপরে সেটাকে আবার আমরা মাল্টিপ্লাই দিচ্ছি t দিয়ে, তাহলে এই t দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকে শুধু 0 to tau VDD I of t dt, এটা থাকে, রাইট? এখন দেখো এই I of t, এর সাথে আবার আমাদের এটা এই VC এর একটা রিলেশন আছে। I এর সাথে এই ক্যাপাসিটরের ভোল্টেজের কি রিলেশন বলো তো? তোমরা জানো অলরেডি, EVC ডিভাইডেড এক্সপোনেনশিয়াল রিলেশন স্যার। কি ছিল? C DVC ডিভাইডেড dt by dt, এটা না? জি স্যার। BCT ও CL, BCLT হবে CL into D VCLT divided by dt। তো এটা আমরা যদি ইকুয়েশন 1 এটা 2 নেই, তাহলে এইটা এই BCL না কোনটা জানি বসাবো? নো এটা মোমেন্ট, আমরা এটা কারেন্ট হওয়ার কথা না? কিছু একটা ঝামেলা হইছে, মানে কারেন্ট হইতো না। হ্যাঁ কারেন্ট ইকুয়েশন, সরি, হ্যাঁ রাইট, এটা হলো I of t এর ইকুয়েশন। হ্যাঁ I of t এর ইকুয়েশন হলো এটা, dv by dt হলো এটা I হয়, এটা I এর ইকুয়েশন। তাহলে এই I এর ইকুয়েশনটা আমরা এটা পুট করে দেবো এখানে, 2 এর থেকে এই 1 এ পুট করে দিলে তাহলে আমাদের কি হবে দেখো, ওইটুকুর জায়গায় তাহলে আমাদের এনার্জি সাপ্লাই পেয়ে যাব আমরা, এনার্জি সাপ্লাই হয়ে যাবে তখন VDD তো থেকে যাবে, ইন্টিগ্রেশন আছে 0 to t, আর এখানে আমরা কি বসাবো, d VCL t by dt, আর একটা dt অলরেডি আছেই ওখানে, দেখো এই dt ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকে হলো এই VDD নাই স্যার। CL, থ্যাংক ইউ, CL। তাহলে এখন দেখো এই CL আর এই VDD দুটো কনস্ট্যান্ট,
CL আর VDD হলো কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখন থাকে হলো 0 to T VCL, ও এটা D আছে, DVCLT এইটুকু থাকে, রাইট? এইটুকুকে আমরা উপরে লিখে ফেলি, উপরে লিখলে খালি এইখানে আবার এখন ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো তো, এটা ইকুয়াল টু, এখান থেকে আমরা উপরে চলে গেলাম, আমরা E সাপ্লাইড ইজ ইকুয়াল টু CL কনস্ট্যান্ট, VDD কনস্ট্যান্ট, আর থাকলো হলো এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হয়, VCL আসবে। VCL, কিন্তু ইন্টিগ্রেশনে যে 0 থেকে T পর্যন্ত যেতে হবে না, এটা এখানে একটা আমরা টাইম দিয়ে রাখি। তাহলে এখন আমরা CL VDD যদি করি, তাহলে এটাকে এখন T এর ভ্যালু দুটো বসাই দেবো। VCL একটা হলো আপার কেস T মাইনাস VCL একটা হলো 0। তাহলে এখন দেখো এটা এই দুটার ভ্যালু আমরা অলরেডি আগে দেখেছি, এই দুটো টার্মের ভ্যালু, একটা হলো কত, প্রথম টার্মের ভ্যালু VDD, এটার ভ্যালু VDD, তাহলে CL VDD ইন্টু VDD মাইনাস এটা হলো 0। তাহলে আমাদের কত হয়, CL VDD স্কয়ার, এনার্জি সাপ্লাইড, দেখেছো কি পেলাম, CL VDD স্কয়ার, এটা আমরা এনার্জি সাপ্লাই করেছে পাওয়ার সোর্স থেকে। এখন দেখবো যে আমরা এনার্জি লস্ট কত হয়, আমরা তাহলে এখানে, আচ্ছা আমরা এখানে লিখে রাখি একটু, ES ইকুয়াল টু, আমরা এনার্জি সাপ্লাই, আচ্ছা এনার্জি সাপ্লাইড ES ইকুয়াল টু CL VDD স্কয়ার, এটা পেলাম। এখন এখানে কতটা এনার্জি স্টোর করেছে বল দেখো তো, এনার্জি স্টোর, আচ্ছা আমরা এটা সাপ্লাই আর স্টোর একই হয়ে যায় নাকি, এনার্জি স্টোরের জায়গায় কি লিখতে পারি, ST লিখে দেন। স্টোর, ও আচ্ছা ভুল হয়েছে, এটা এনার্জি ডেলিভার্ড দিলে ভালো হতো, তাহলে ডি দেওয়া যেত আর ওখানে এস দেওয়া যেত। এনিওয়ে আমরা যেটু একবার ভুল করেছি, আবার ওকে ব্যাক যাওয়ার জায়গা নাই। এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর CL EST, আমরা এটা লিখে রাখি। তাহলে এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর CL এ কতটা এনার্জি স্টোর হয়ে যাবে, স্যার হাফ CV স্কয়ার, হাফ CVCLT স্কয়ার, এটা না? এখন হলো এটা তো আবার টাইম, ফাংশন অফ টাইম, তাহলে আমরা আমাদের ম্যাক্সিমাম এনার্জি স্টোর হবে কখন, তখন ভোল্টেজ যখন VDD হবে। ম্যাক্সিমাম, প্রথমে তো এখানকার ভোল্টেজটা 0, তাহলে তো তখন কোনো এনার্জি থাকবে না, গ্রাজুয়ালি এনার্জিটা ইনক্রিজ করবে, তাই না? স্টেডি স্টেট কন্ডিশন করতে করতে একসময় এটার ভোল্টেজ হয়ে যাবে VDD, সেটাই তো ম্যাক্সিমাম এনার্জি, তাই না? তাহলে ম্যাক্সিমাম এনার্জি স্টোর হবে হলো হাফ CVDD স্কয়ার। দেখেছো এবার কি পেলাম আমরা এটা, আচ্ছা এটা ইকুয়েশন, আমরা এটাকে যদি 3 লিখি, এটা হলো 4, তাহলে দেখো এটা কি হলো, আমরা এনার্জি এই পাওয়ার সোর্স থেকে সাপ্লাই করেছে CL VDD স্কয়ার, আর এখন এখানে স্টোর ক্যাপাসিট্যান্সে স্টোর হয়েছে এনার্জি হাফ এটা সি না, CL হাফ CL VDD স্কয়ার। তাহলে এখন তুমি দেখো তো কি হলো, তাহলে বাকি কিছুটা লস হয়েছে না? জি স্যার। কোথায় লস হলো এটা? স্যার রেজিস্টরের মধ্যে স্যার। হুইচ নেটওয়ার্ক? পি নেটওয়ার্ক, রেজিস্টরের রাইট। মধ্যে তাহলে পি নেটওয়ার্কে তাহলে কতটা লস হলো সেটা আমরা এখন লিখে ফেলতে পারবো। 50%। তাহলে এনার্জি লস ইন পি নেটওয়ার্ক, পি নেটওয়ার্কে কত লস হবে, সেটা হবে দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, রাইট? CL VDD স্কয়ার মাইনাস হাফ CL VDD স্কয়ার ইকুয়াল টু হাফ CL VDD স্কয়ার। তাহলে এটা এনার্জি লস্ট ইন পি নেটওয়ার্ক, তাই না? আর তাহলে এই যে যেটা স্টোর হয়েছে এটা কোথায় যাবে? এন নেটওয়ার্ক দিয়ে স্যার ডিসচার্জ হবে। Yes, energy lost
in n network, n নেটওয়ার্কে এই যে যেটা স্টোর হয়েছে এটাই আসলে n নেটওয়ার্কে যাবে, তাই না? এখান থেকে যখন এটা অফ হয়ে যাবে তখন এখান থেকে পাওয়ার ডেলিভার করবে না এখানে, বুঝছো সবাই? প্রথমে সাপ্লাই দিল সোর্স, কিন্তু যতটা সাপ্লাই দিল দেখা গেল যে তার অর্ধেকটা স্টোর হয়েছে আর বাকি অর্ধেকটা আসলে সেটাই আসলে পি নেটওয়ার্কে লস্ট, এখানে বের করেছি। আর তাহলে যেটা স্টোর হলো ওইটা কি করবে, যখন এটা অফ হয়ে যাবে তখন সেই যেটা স্টোর সেটা এন নেটওয়ার্কে সাপ্লাই দেবে পাওয়ার, রাইট? গ্রাউন্ড তো আর পাওয়ার নেবে না, রাইট? তাহলে পুরোটা লস হবে এখানে, বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে এটা কি বুঝলাম আমরা, যে টোটাল এনার্জি তাহলে কত আমাদের সিএল ভিডিডি স্কোয়ার, তাই না? টোটাল এনার্জি লাগবে সিএল ভিডিডি স্কোয়ার, কিন্তু এর হাফ অফ দ্য এনার্জি উইল বি স্টোরড ইন পি নেটওয়ার্ক এন্ড হাফ এন্ড দ্য রিমেইনিং হাফ উইল বি no and half of the energy will be dissipated in P network and the remaining half will be dissipated in N network. Always half করে পুরা শেয়ার করবে এনার্জি, রাইট? ইকুয়েশন 4 এ স্যার হাফ সিএল ভিডিডি স্কয়ার হবে না? ও আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। এটা স্কয়ার হবে, রাইট? হ্যাঁ, এটা স্কয়ার হবে, হাফ সিভি স্কয়ার, তো হ্যাঁ স্কয়ার হবে অলওয়েজ, থ্যাংক ইউ। Right, so this is the power. এখন হলো যে this is not the actual equation of the power, right? আমাদের আরো কিছু টার্ম আমাদের যোগ হবে, সেটা হলো এখানে আমরা দেখেছি যে এটা শুধু অল্টারনেট অন অফ হয়, রাইট? কিন্তু এটা তো নাও হতে পারে, আমরা দেখেছি যে অনেকবার হয়তো অনেকক্ষণ এটা অন হয় না, শুধু এটা অন হয় কয়েক টার্মে, তারপরে আবার ততক্ষণ এটা অফ থাকে, আবার এটা হয়তো অনেকক্ষণ অফ থাকে, আবার এটা অনেকক্ষণ অন থাকে, হ্যাঁ? তখন আবার এটা একটু চেঞ্জ হবে, একটা টার্ম সামনে চলে আসবে, আলফা নামে একটা আসবে টার্ম, সেটা আমরা নেক্সট টাইমে করব। আজকে আমরা যেহেতু আমরা নেব এই যে কুইজ নেব হলো কিসের উপরে, টাইম ডিলে ক্যালকুলেশন। আমি একটা সার্কিট এখনই দেখাই, আমরা তারপরে ওইটার তাহলে তোমরা পারবে ভালো। দেখো আমরা এ প্লাস বি ইন্টু সিডি আমরা একটা সোজা সার্কিট করি, কুইক, এটা হবে কি এ বি and then AB will be in parallel. Right, এটা আমরা দেখেছি। So the CMOS diagram is like this. তাহলে এখন আমরা কুইক আমরা কি করব, আমরা সাইজ 1 ধরবো, রেজিস্ট্যান্স R, আর এখানে সাইজ 1 ধরলে রেজিস্ট্যান্স 2R, এইভাবে করব আমরা, রাইট? ইনিশিয়ালি আমরা সাইজ 1 ধরবো আর রেজিস্ট্যান্স কে ধরবো, পরে আমরা কি করব, এখান থেকে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স বের করব, রাইট? ফর এন নেটওয়ার্কে এখানে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কত হবে, উইল টার্ন অফ দ্য প্যারালাল গুলি এক অফ করে দিতে হবে, এখানে একটা রাখতে হবে, 1 2 3 থাকবে, তাহলে 3R হবে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, 3R কে আমাদের করতে হবে R, তার মানে আমাদের সাইজ হয়ে যাবে 3, রাইট? সাইজ যদি 3 হয়ে যায় তাহলে রেজিস্ট্যান্স হয়ে যাবে R/3, রাইট? আরেকবার একটু স্যার, আর এর ব্যাপারটা স্যার বুঝলাম না স্যার। আমরা ওই যে সাইজ 1 ধরলে, সাইজ যখন আমরা 1 ধরি তখন এর রেজিস্ট্যান্স কত হয় প্রতিটা এনমস এর, যখন সবথেকে ছোট সাইজ 4 ল্যামডা সাইজ আমরা কনসিডার করি, তখন প্রতিটা এনমস এর রেজিস্ট্যান্স কত, আর ধরি না আমরা, সবথেকে ছোট রেজিস্ট্যান্স হলো আর। কি বুঝতে পারছো তুমি, নাকি মনে নাই তোমার, এর আগে ছিল না ক্লাসে? বুঝতে পারছি স্যার। আর হয়, আর যখন পিমস এর ক্ষেত্রে কি হয়, সবচেয়ে ছোট সাইজ যদি নেই পিমস এ, তাহলে রেজিস্ট্যান্স ডাবল হয়, কারণ পিমস এর ভিতর দিয়ে হোল ফ্লো করে, তাই না? স্যার
PMOS 2R করে হবে সাইজ 1 এর জন্য, আর NMOS হবে R। R হলো সবচেয়ে কম রেজিস্ট্যান্স এন্ড 1 হলো সবচেয়ে ছোট সাইজ। তাহলে এটা হলো any other question anybody? তারপরে PMOS এ কি হবে, এর হলো সাইজ 1 এর জন্য 2R হলো রেজিস্ট্যান্স। আমাদেরকে বের করতে হবে ওয়ার্স্ট কেস কোনটাতে সবচেয়ে রেজিস্ট্যান্স বেশি হবে। আমাদের প্যারালাল গুলি অফ করে দিতে হবে, শুধু সিরিজ গুলি রাখতে হবে। দেখো এটা প্যারালাল অফ করে এই দুটো সিরিজ, এই দুটো যদি তুমি রাখো তখন আমাদের ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হবে। তাহলে কত হবে, এক একটা রেজিস্ট্যান্স 2R হলে 4R হবে। Yes. 4R কে আমাদের করতে হবে R। আমাদের অবজেক্টিভ হলো যে উপরের নিচে সবসময় রেজিস্ট্যান্স R হতে হবে। তাহলে R করার জন্য আমাদের এখন সাইজ লাগবে 4, এবং আমাদের 1 হলে হবে না, 4 করতে হবে। আর রেজিস্ট্যান্স 1 এর জন্য ছিল 2R, এখন 4 এর জন্য হয়ে যাবে ডিভাইডেড বাই 4, তাহলে R/2 হয়ে যাবে। রেজিস্ট্যান্স হয়ে যাবে R/2। প্রতিটা PMOS এর রেজিস্ট্যান্স হবে R/2 আর সাইজ হবে 4। আর এখানে প্রতিটা NMOS হবে সাইজ 3 আর রেজিস্ট্যান্স হবে R/3। এইটুকু আমরা রেজিস্ট্যান্স আর সাইজ বের করলাম। এখন আমাদের ক্যাপাসিট্যান্স লাগবে টাইম ডিলে বের করতে গেলে। ক্যাপাসিট্যান্স কিভাবে বের করি আমরা, ক্যাপাসিট্যান্স হলো এর যেটা যতটা সাইজ হবে ততগুলি সি হবে গেট, সোর্স আর ড্রেনে। তাহলে আমাদের মনে করো যদি এটা 3 হয় তাহলে 3C করে হবে, নিচে এখানে হবে 3C, এর সোর্সে 3C 3C 3C, মানে এখানে 3C হবে, এখানে একটা 3C হবে, আর নিচে একটা 3C হবে। কিন্তু আমরা বলেছি গ্রাউন্ডের সাথে থাকলে ওটার কোনো ভ্যালু নাই, ওটা আমরা দিব না, রাইট? তাহলে এখানে সব 3C করে হবে। আর তাহলে এটা গেল এর সোর্স, গেট আর ড্রেন। তারপর এখানেও তাই হবে, এখানে 3C হবে গেটে, এখানেও গেটে 3C, আর এখানকার গেটে হবে 4C, কারণ এটা সাইজ হলো 4, এগুলি 4 সাইজ সবগুলি, এগুলি 4 তাহলে সবগুলো 4C হবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে গেটগুলি সব হলো 3C করে। আর এই যে এখানে আমরা বলেছি এখানে একটা কানেকশন আছে, বাট এটা ইজ নট এ রিয়েল জাংশন, রাইট? এটা দেখো দুটো টার্মিনাল কানেক্ট হয়েছে, তাহলে এখানে এটার জন্য এটা ড্রেন, আর কিন্তু সি ট্রানজিস্টরের জন্য এটা সোর্স। তাহলে এটা দুটো দিতে হবে না, আমাদের একটা দিতে হবে। তাহলে এখানে আরেকটা দেওয়া দরকার নেই, তাহলে এটার শুধু এই গেটে থাকবে আর এই ড্রেনে থাকবে। তাহলে এখানে আছে 3C, আবার এটা আবার কানেক্টেড আছে বি আর এর, এখানে আছে 3C, এখানে আছে 3C। তাহলে দেখো এই তিনটা এখানে 3C, তাহলে 3C 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 এখানে একই পয়েন্টে কানেক্টেড। তাহলে ওইটাকে আমরা এক জায়গায় করে লিখতে পারি। এক জায়গায় করে লিখলে আমাদের এটা মুছে দিতে হবে, মুছে আমরা শুধু এখানে লিখবো 3C। আমাদের সাইজ ছিল 3 আর রেজিস্ট্যান্স ছিল R/3, এখানে লাগবে আমাদের পরে। আর এখানে একটা 3C আছে, এটা 9C হবে না? হ্যাঁ এটা 9C হবে, রাইট? 3C × 3, তাহলে এটা 9C হবে। আর এই উপরের থেকে এখান থেকে দেখো এখানে 3C আছে, এখানে 3C আছে, সেটা আসলে এই আউটপুটের সাথে শর্ট সার্কিট করা। তাহলে 3C হলো 6C, আরো উপর থেকেও আসবে। এখানে দেখুন, যেমন ধরো এখানে আছে 4C, এখানে 4C, এখানে আছে 4C। তাহলে 4C হলে 12C হয় উপরে, আর নিচে আছে এখানে 3C, এখানে 3C, তাহলে টোটাল 6C। তাহলে 12C আর 6C হলে 18C আমরা এখানে লিখবো, রাইট? আর এই যে এগুলি সব মুছে দেবো, এগুলি এখানে দিব না, রাইট? আর এখানে একটা বসবে, এখানে হবে কত, এখানে 4C হবে, কারণ এই টার্মিনালের উপরে, এই দুটো আরো এই টার্মিনালের নিচে, আর এখানে গেটেও থাকবে 4C। আমাদের গেটেরটা এখনই দরকার নাই, রাইট? আমরা সেটা আমাদের কোশ্চেনে সেটা থাকবে না। তাহলে এইভাবে বের করলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে এখন ডিলে মডেলের জন্য যে সার্কিট তৈরি করতে হবে। আমাদের রাইজিং এজের জন্য কি করব, রাইজিং এজের জন্য আমাদের এটা স্টার্ট করতে হবে ভিডিডি থেকে স্টার্ট করে আমাদের এটার ভিতর দিয়ে যাবে। তো এর ভিতরে রেজিস্ট্যান্স আছে কত, R/2 রেজিস্ট্যান্স। তারপরে এখানে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাওয়ার পরে এটা ক্যাপাসিট্যান্স আছে 4C, এরকম প্যারালালি 4C। তারপর আবার এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাবে
সেটা হলো রেজিস্ট্যান্স R/2 এখানে, তারপরে এখান দিয়ে যাওয়ার পরে এখানে আউটপুটে চলে যাবে, আউটপুটে হলো 18C, 18C এর আউটপুট, এটা হলো লেডার সার্কিট, রাইট? আর এটাকে আমরা বলবো R1 R2, এটাকে বলবো C1 C2। আর আমাদের ফর্মুলা তো জানি আমরা, এটা R1 C1 প্লাস R1 প্লাস R2 ইন্টু C2, এটা দিয়ে এটা প্লাস আরো যদি থাকতো এটা দুইটা টার্ম, শুধু দুইটাই থাকবে। সো দ্যাট দিস ইজ অল, রাইট? এখন এগুলিকে বসালেই তোমাদের টাইম ডিলে বেড়ে যাবে ফর রাইজিং এজ। আর ফলিং এজের জন্য আমাদের স্টার্ট করতে হবে VSS থেকে। এটা VSS থেকে দেখো, এখান থেকে প্রথমে ডি ট্রানজিস্টরের ভিতর দিয়ে আসবে, এবং ডি ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স হলো R/3, এর ভিতরে রেজিস্ট্যান্স R/3, তারপর এটার ভিতর দিয়ে R/3 পাস হওয়ার পরে একটা ক্যাপাসিট্যান্স দেখতে পাবে 3C, তারপরে আবার এই রেজিস্ট্যান্স দেখতে পাবে C এর ভিতর দিয়ে, দ্যাট ইজ অলসো R/3। এই C এর ভিতর দিয়ে যাওয়ার পরে এই জাংশনে আসবে, তখন ক্যাপাসিট্যান্স দেখতে পাবে 9C। এখান দিয়ে যাওয়ার পরে এর যে কোনো একটা দিয়ে যাবে, কারণ দুটো প্যারালাল আমরা জানি, ওর্স্ট কেসে আমরা একটা অফ করে রেখেছিলাম, তাহলে তুমি যেটা অন করে রেখেছো সেটার ভিতর দিয়ে যাও। ধরলাম আমরা B অফ ছিল আর A অন ছিল, তাহলে সেই A এর ভিতর দিয়ে যাবে, তখন আবার রেজিস্ট্যান্স এন্ড R/3, এন্ড এখান দিয়ে যাওয়ার পরে এখানে আউটপুটে 18C, এন্ড দিস ইজ Y বার। তাহলে এটাতে তিনটা টার্ম আছে, এটা হলো R1 R2 R3, C1 C2 C3। তাহলে এটার ফর্মুলা হবে TDF, এটা হবে R1 C1 R1 প্লাস R2 ইন্টু C2 প্লাস R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু C3। এখন এটা বসে দাও, তাহলে তোমার হয়ে যাবে অ্যান্সার, রাইট? এনি কোশ্চেন বলো, কুইক, এখনই কুইজ নেব। স্যার কুইজের খাতা স্যার পিডিএফ করে দেবো না? যেটা ইচ্ছা, PDF, তারপরে তুমি কি জানি যে না কি বলে জেপেগ, যে কোনো ইমেজও দিতে পারো, অসুবিধা নাই, PDF করলে ভালো হয়। জি স্যার। জেপেগ এর ফাইল আবার খুলতে অনেক বড় হয়ে যায় সাইজ। স্যার এখানে কি স্যার গেটের মধ্যে ক্যাপাসিট্যান্স কে আমাদেরকে আঁকা লাগবে? না, আঁকা লাগবে না, কারণ আজকের যে কোশ্চেন, এটা পরীক্ষা আমরা যে লাস্ট ক্লাসে পড়লাম যে আরো কমপ্লিকেটেড, যদি ফ্যান আউট থাকে তাহলে তোমার আঁকা লাগবে, এবং সেটা লাগবে, এর কারণে তখন সেটা ক্যালকুলেশনে লাগবে। কিন্তু যদি তোমার ফ্যান আউট না থাকে তখন তোমার এটা দরকার নাই। মানে স্যার এলমোর ডিলে ক্যালকুলেশন থাকবে, তাই? হ্যাঁ, এলমোর ডিলে ক্যালকুলেশন থাকবে না, এলমোর ডিলে তো কিন্তু ফ্যান আউট যদি থাকে কোশ্চেনে তখন কিন্তু তোমার লাগতো। আমি কিন্তু আজকের কোশ্চেনে ফ্যান আউট দেই নাই আমি। লাস্ট ক্লাসে আমরা দেখালাম না যে এলমোর ডিলেতেও ফ্যান আউট যদি থাকে, মানে এখানে যদি আমি বলতাম যে দুইটা ফ্যান আউট থাকবে, তখন এই 18C-টা চেঞ্জ হয়ে যেত না? জি স্যার। মনে করো আমি যদি ফর এক্সাম্পল আমরা এখন বললাম যে দুইটা ফ্যান আউট আছে, 2 ফ্যান আউট, এই যে এখানে একটা, দুইটা ফ্যান আউট। তাহলে এখন তোমাকে ফার্স্টে করতে হবে কি, এই গেট দুটো এক করতে হবে, এই যে A আর এটা A, এখানে 4C, এটা 4C, তাহলে এই টোটাল মিলে হবে কত? 7C হয়ে যাবে। এক জায়গায় করে ফেলবো না আমরা, এটা মুছে তখন আমরা এক জায়গায় করে ফেলবো। A আছে এখানে, এটা হলো B, আমরা একটা যে কোনো একটা লিখলেই হবে। এখানে A এর জায়গায় আমরা লিখবো 7C, এখানে 4C ছিল, এখানে 3C-টা একই পয়েন্ট, তো এটা 7C হয়ে যাবে। তাই এখন যদি এই যে এরকম যদি থাকে যে আমরা ফ্যান আউট 1 ফ্যান আউট 2, তাহলে দুইটা ফ্যান আউট আছে, যদি ফ্যান আউট থাকে তাহলে 18C-র সাথে কত কত যোগ হবে? এই 7C দুইটা যোগ হবে না ওর সাথে? মনে নাই লাস্ট ক্লাসে করেছিলাম? স্যার লাস্ট ক্লাসে তো এইভাবে যোগ করি না, ডাইরেক্ট লিখছিলাম। কত লিখছিলে বলো তুমি? এই যে এর মাথায় স্যার যদি এইটা বের করছিলাম 18C-র সাথে, এখন এই দুটার গেট যোগ হবে, দুটা গেট লাগানো আছে না মাথায়, এই আউটপুটের মাথায় এখন দুটা ট্রানজিস্টরের মনে করো এইরকম দুটা গেট লাগানো আছে, এরকম লাগানো আছে, তাই না? তাহলে এইটা গেট না, ইনপুট না এটা কি? জি স্যার। এটা এখানে হলো 18C, আর এই গেটে আছে তোমার
7C করে, এখানে এই গেটেও 7C, তাহলে এই 7C প্লাস 18C আসলো না? শর্ট হয়ে যায় না এটা? এই পয়েন্টগুলি 3টা পয়েন্ট শর্ট। কি বুঝুনি? না বুঝলে বলো, আরো ডিটেলস করবো তাহলে। বুঝুনি? ওকে, আমরা বলেছি ফ্যান আউটের কথা। এই 18C তো দেখলাম আমরা, এখানে 18C ছিল, এইটুক বুঝছো? এখানে ওয়াই বার। এখন আমরা বলেছি ফ্যান আউট কাকে বলে? ফ্যান আউট হলো, মনে করো এরকম একটা গেট আছে, এর মাথায় যদি আমরা আরো এরকম সার্কিট লাগাই দেই, এরকম এই সার্কিট, মনে করো এই পুরো সার্কিটটা এইটা, তাহলে এই যে এখানে হলো আউটপুট, এখানে আছে তোমার 18C, না? এটা হলো 18C। এখন দেখো এই আউটপুটটা গিয়ে কানেক্টেড হচ্ছে অন্য দুইটা গেটের, এটা মনে করো 1 নম্বর, এটা 2 নম্বর সার্কিটের ইনপুটে কানেক্টেড হচ্ছে। তাহলে এই ইনপুটগুলি কি জিনিস? এই ইনপুট তো এরকমই একটা ইনপুট আছে ওর মাথায়, এই সার্কিটের রাইট সাইডে গিয়ে, সেটা আমরা ড্র করবো না কখনোই, তাই না? আমরা যদি বলি যে ফ্যান আউট মানে হলো কি, এটার আউটপুটের সাথে এটা হলো ফ্যান আউট 1, এটা হলো ফ্যান আউট 2। তার ফ্যান আউট মানে হলো এর আউটপুটের সাথে অন্য সার্কিট কানেকশন দেওয়া, আর কানেকশন যদি দেই তখনই এটার গেট, এটা হলো ইনপুট পয়েন্ট, এটা হলো এ, মনে করো এটা এ, এটা বি, এটা মনে করো এ, এটা বি। তাহলে দেখো এই যে বি পয়েন্টটা কানেক্টেড হচ্ছে এটা আউটপুটের সাথে, আর এর এ পয়েন্টটা কানেক্টেড হচ্ছে এর আউটপুটের সাথে। তাহলে এই যে এই বি পয়েন্ট আসলে কোন পয়েন্ট? এটা এরকমই সিমিলার একটা পয়েন্ট না? এই বি পয়েন্টের মতোই পয়েন্ট, কিন্তু সেই সার্কিটটা এই একই রকমের সার্কিট ওই ডান আরো রাইট সাইডে এখানে কানেক্টেড আছে এখানে। তা সেটা আমরা ড্র করতে হবে না আমাদের, শুধু কারণ আমরা জানি যে এই একই রকম ড্র করলে এই একই রকমের সার্কিট হবে, অতএব আমরা তো ড্র করব না। কারণ এটা আমরা জানি যে এটা যে গেটে কানেক্টেড হয়, এটা হলো গেট মানে ইনপুট টার্মিনাল। এর ইনপুট কোথায়? এই যে সার্কিট তৈরি করেছি আমরা, এর ইনপুট কোথায়? এ বি সি ডি না ইনপুট? স্যার তখন কি স্যার একটা গেটের স্যার ক্যাপাসিট্যান্স খালি অ্যাড হবে স্যার ফ্যান আউট থাকলে স্যার? হ্যাঁ, একটা গেটের, কারণ দুই জায়গায় একটা ইনপুট তো নিয়ে তুমি দুইটা ইনপুটে তো দিতে পারো না একটা টার্মিনাল থেকে। মানে এইখানে স্যার ক্যাপাসিট্যান্সটা কত অ্যাড হবে সেটা বলতে? সেটা এই যে গেটের ক্যাপাসিট্যান্স, এই যে যতগুলি ফ্যান আউট তার গেটের, এটা এই মনে করো তুমি এই যে গেট, এই বি এর এখানে ছিল স্যার 4C, তাহলে দুইটা মিললে কি স্যার 8C হবে স্যার অ্যাড হবে? তুমি বলো এখানে ক্যাপাসিট্যান্স কত? তুমি বলো এই যে বি এর ক্যাপাসিট্যান্স কত, এখানে কত? স্যার ওই 4C তো ছিল মনে হয় গেটের ক্যাপাসিট্যান্স। 4C হবে কেন? এটা বি দুটো না? এই বি আর এই যে আরেকটা বি আছে না এখানে? ও আচ্ছা আচ্ছা, এই বি একই পয়েন্ট না? জি স্যার। তার আমরা তো টানি না, এখানে মিলে কত ছিল ক্যাপাসিট্যান্স? 7C। এটা সবগুলি টার্মিনালে 7C, এ বি সি ডি সব 7C। আমরা এখানে আলাদা করে রেখেছি বলে এখানে 3C দেখিয়েছি, এখানে 4C দেখিয়েছি, তাই না? এই যে সি এখানে 3C আর এখানে আমরা বলি 4C, কিন্তু আসলে কি দুটো তো একই পয়েন্ট। এই দুটো তো আমরা আগের ক্লাসে দেখেছি যে আমরা দুই জায়গা না লিখে এক জায়গায় লিখতে পারি, কারণ ওটা তো দুটো সেম পয়েন্ট। স্যার এটা কি তাহলে স্যার ফ্যান আউট বললে কি স্যার আমরা ধরে নিব যে পরের সার্কিট গুলো সিমিলার সার্কিট? সিমিলার ফ্যান আউটের মানেই হলো এক্স্যাক্টলি সেম সার্কিট হতে হবে। তাহলে এখানে দেখো, এখানে যদি একটা ফ্যান আউটের জন্য 7C হয়, তাহলে দুইটা ফ্যান আউটের জন্য কত আসবে? 14C। এখান থেকে একটা 7C আসবে, এখান থেকে একটা 7C আসবে না? বুঝছো? দুই নাম্বার সার্কিট থেকে একটা আসবে, 1 নম্বর সার্কিট থেকে একটা আসবে, তাহলে 7C করে দুটো আসবে। তাহলে এই 18C এর সাথে 7C প্লাস 7C অ্যাড হবে না? ইয়েস স্যার। তাহলে অ্যাড হলে তখন আমাদের এইটা বেড়ে যাবে, এটা তখন কত হবে? 32 না? 32C হয়ে যাবে, আর বাকি সব সেম। ওকে রাইট? তো আমরা এটা আজকে আমাদের লাগবে না, এটা কি বলে, এটা ফ্যান আউট আমি দেই নাই আজকের কোশ্চেনে, কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছি, তোমরা আবার ওই ক্লাস নোটটা আরেকবার দেখতে পারো। আবার আমরা যে লিনিয়ার মডেলও বের করেছি না, লিনিয়ার মডেলে তো এরকম ফ্যান আউট দিয়ে আমরা বের করেছি। তো এখন আমি স্ক্রিন শেয়ার দিয়ে তোমাদের প্রত্যেকেরই কিন্তু সার্কিট আলাদা হবে আজকে, কারোর সার্কিট একই না।
সার্কিটটা আমি প্রশ্ন দেওয়ার আগে সার্কিটটা আগে কিভাবে হবে দেখি আগে, না প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, দাও তারপরে প্রশ্ন দিয়ে প্রশ্নের ভিতরে তোমাকে ইকুয়েশন তৈরি করতে হবে। স্যার হ্যাঁ বলো। স্যার কুইজে কি স্যার এই যে আমাদের স্যার এই যে টিডিআর আর টিডিএফ স্যার এটা আর কি ক্যালকুলেট করে বের করতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ শুধু এইটাই স্যার? হ্যাঁ আর কিছু না, এবং বেশি সময় লাগবে না, 10 মিনিটে, যারা পারে তারা 5 মিনিটে হয়ে যাবে। তারপরে তোমাদের আমি টাইম দেবো হলো হাফ অ্যান আওয়ার, যারা পারে না তাদের জন্য সময় লাগবে একটু। স্যার কোশ্চেন কি দিবেন স্যার? নেটওয়ার্ক না কোশ্চেন দেই নাই, যারা কোশ্চেন আগে এক্সপ্লেন করতে হবে, নাহলে পারবে না। আমি এই যে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি তোমাদের, এখনই এক্সপ্লেন করব তারপরে। তোমরা আমি খাতা কলম তো আছে সবারই, দেখো প্রশ্নটা কিভাবে তৈরি করতে হবে। এই যে এখানে দেওয়া আছে, দেখো দেখতে পাচ্ছ স্ক্রিন সবাই? জি স্যার। এই যে বলছি এস্টিমেট দ্য টাইম ডিলে ফর রাইজিং এজ ইফ দ্য লাস্ট ডিজিট অফ ইউর আইডি ইজ ইভেন। যাদের জোড় সংখ্যা আছে লাস্ট ডিজিট, তারা রাইজিং এজেরটা বের করবে, আর যাদের লাস্ট ডিজিট স্টুডেন্ট আইডি লাস্ট ডিজিট যদি অড থাকে, তারা ফলিং এজেরটা বের করবে। দুইটা করা লাগবে না কারোরই, একটা একটা করলেই হবে। কিন্তু কোন ইকুয়েশন করবে, ইকুয়েশন কিন্তু তোমাকে জেনারেট করতে হবে এই টেবিল থেকে। দেখো কিভাবে করব, তোমরা একটু খাতায় যদি লিখে ফেলো তাহলে ভালো হয়। যে এ বার দেওয়া আছে, তুমি এ বারটার কিছু যায় আসে না, এখানে জাস্ট একটা ইকুয়াল টু এই যে এম দিয়ে লজিক 1, তারপরে এন, তারপরে লজিক 2, তারপরে কিউ এক্স প্লাস এম, তারপরে লজিক 3। এই যে লজিক 1, 2 আর লজিক 3, এই তিনটা আসবে হলো এই টেবিল থেকে তোমার স্টুডেন্ট আইডির উপরে বেস করে, এবং স্টুডেন্টের লাস্ট 3 ডিজিটটা লাগবে শুধু। এই যে 7 ডিজিট যদি তোমার 0 হয়, তাহলে তুমি এক্সর গেট নেবে, এই লজিক 1 এর জায়গায় এক্সর গেট লিখতে হবে। আর যদি তোমার 7th ডিজিটটা যদি 2 হয়, তাহলে লজিক 1 এর জায়গায় লিখবে তুমি এক্স নর গেট। একইভাবে তোমার 8th ডিজিট যদি তোমার 2 হয়, দেখো এই যে লজিক 2, তার 8th ডিজিট যদি 2 হয়, তাহলে তুমি লজিক 2 এর জায়গায় অর গেট লিখবে, অর। রাইট? তা আমি এটা एग्जांपल দিয়েছি, দেখো एग्जांपल হলো, মনে করো তোমার এই যে 1602052447, এটা হলো তোমার স্টুডেন্ট আইডি। যদি কারোরটা হয়তো না, কারোরটা মিলবে না, কারণ 247 পর্যন্ত স্টুডেন্ট আইডি নাই কারোর। তাহলে এখানে দেখো লাস্ট 3 ডিজিটটা কত? 2, এটা 7th ডিজিট হলো 2, 8th ডিজিট হলো 4, আর 9th ডিজিট হলো 7। রাইট? তাহলে তুমি ইকুয়েশনটা তৈরি করবে কিভাবে? এই যে এম দেবে প্রথমে, এম, তারপরে দেখো 2 হলো 7th ডিজিট, তাহলে 7th ডিজিট হলো 2, তাহলে এক্স করসপন্ডিং এক্স নর, তাহলে এখানে এক্স নর, এম এক্স নর, আর এন তো আছে ওখানে। তারপরে এই যে ব্র্যাকেট শেষ করো, তারপরে আছে ব্র্যাকেট শেষ করার পরে আছে লজিক 2, লজিক 2 হবে 8th ডিজিটের বেসিসে। 8 ডিজিট হলো 4, তাহলে এখানে 4 আছে, দেখো এই যে 4 মানে হলো অ্যান্ড গেট, তাহলে তুমি এখানে অ্যান্ড দিয়ে তারপরে কিউ এক্স ওখানে অলরেডি আছে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে প্লাস আছে সাইন, প্লাস এম দেবে, এম দিয়ে তারপরে লজিক 3, লজিক 3টা আসবে কোথা থেকে? এই যে লজিক 3 আসবে লাস্ট ডিজিটের উপরে, 7 আছে, 7 থাকলে অ্যান্ড গেট হবে, তাহলে অ্যান্ড ওয়াই জেড ওখানে আছে। এখন দেখো তোমার ইকুয়েশনটা কি হলো, তোমার ইকুয়েশনটা হবে এম এক্স নর এন কিউ এক্স প্লাস এম ওয়াই জেড। এখন এটা দেখো, এরকম যদি বার থাকে তাহলে তো সিম্পলিফাই করতে হবে না? জি স্যার। এটা সিম্পলিফাই করে ফেলবে, এক্স নটটাকে ভেঙে ফেলবে, ভেঙে সিম্পল ইকুয়েশন করে। কারণ দুটার উপরে বার থাকলে তো আমরা করতে পারি না, শুধু একটার উপরে বার থাকলে তুমি ওই অবস্থায় রেখে দেবে, তাই না? ক্লাসে করিয়েছি, যদি এ বার থাকে না এক্স বার থাকে, এম বার থাকে, তাহলে ওই বার অবস্থায় থাকবে, কিন্তু দুটার উপরে বার থাকলে তখন ডি মর্গানস দিয়ে ভেঙে ফেলবে। বুঝতে পেরেছো? এখন ইকুয়েশন তৈরি করতে পেরেছো সবাই? স্যার ওই কিউ এক্স এগুলো স্যার ভেরিয়েবল না? কিউ এক্স, হ্যাঁ এগুলো হলো ভেরিয়েবল, এগুলো হলো ইনপুট। তাহলে তোমার কতগুলো ইনপুট দেখো, ইনপুট হবে 1 2 3 4 5 6 7 ইনপুট হবে, 3 4 5 6 7 ইনপুটের ইকুয়েশন তোমার। স্যার একটু উপরে যান।
স্যার একটু হ্যাঁ, লজিকটা বলো। একটু দেখি স্যার। এখন আমি আমি এখন অনলাইনে থাকবো, এখনই তোমরা আমি প্রশ্ন দেওয়ার পরে তুমি ইকুয়েশনটাকে তৈরি করো, এটা লিখতে পারো কিনা দেখো, কোনো ই হলে তাহলে আমি ইকুয়েশন দেওয়ার পরে আমি চলে যাব। স্যার এখানে স্যার ক্লাসের পরে স্যার এম এন্ড ওয়াই জেড, এখন যদি স্যার এখানে ন্যান্ড দিই তাহলে কি পুরাটার উপর বার দিয়ে তারপর আবার সিম্পলিফাই করতে হবে? হ্যাঁ, তাহলে এখানে ন্যান্ড হলে তখন তোমার এম ন্যান্ড ওয়াই জেড, তাহলে এর পুরাটার উপরে বার হয়ে যাবে, তাহলে তুমি ওটাকে ডিমর্গান দিয়ে ভেঙে ফেললে আরো ইজি হয়ে যাবে, রাইট? এম প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে সোজা। স্যার যদি সিঙ্গেল সিঙ্গেল বার থাকে তাহলে আমরা সিঙ্গেল সিঙ্গেল বার ইউজ করব, যেমন স্যার এক্স নরের ক্ষেত্রে। হ্যাঁ, রাইট। যদি একটার উপরে বার থাকে, একটা ভেরিয়েবলের উপরে, তখন তো তোমার কিছু করার নেই, তুমি সোজা সোজা অবস্থায় লিখে দেবে, ওইটা দিয়েই তো তুমি সার্কিট সলভ করবে। বুঝো নি? কোশ্চেন আছে, বুঝতে পারো নি? ইয়েস স্যার, মানে আমাদের স্যার যদি mn যেমন এক্স নরের ক্ষেত্রে আসছে স্যার mn প্লাস m বার n বার, তাহলে ওটার জন্য আমাদের m বার একটা n বার একটা আলাদা আলাদা রাখবো। হ্যাঁ হ্যাঁ, এম বার এন বার ওই অবস্থায় রেখে দেবে। তোমার একবার সার্কিটের এম বার এন বার থাকলে তো তোমার ওই যে মস ডায়াগ্রাম আঁকতে তো কোনো প্রবলেম হয় না, বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমি এখন কোথায় তোমার ক্লাস? আচ্ছা, আমি তাহলে বের করে দিই। ওকে স্যার ছবিটা আরেকবার রাখলে ভালো হয় স্যার। না, এই তোমাকে পাঠাই দিচ্ছি, তারপর ছবিটা দিচ্ছি, তারপর আমি এটা কপি করে নিই, করে আমাকে তো পাঠাতে হবে তোমাদেরকে সবাইকে স্ট্রিম। কুইজ 2 না, কুইজ 2 লিংক। হ্যাঁ, তোমাদের এই যে একটা সেকশনকে পাঠাই দিয়েছি আলফা, দেখো পেয়েছো হয়তো। হ্যাঁ, সবাইকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, কোশ্চেন কোশ্চেন দেখতে চাচ্ছ আবার? হ্যাঁ, দেখো দেখো তো সবাই পেয়েছো কিনা লিঙ্ক? ওই লিঙ্কে সাবমিট করবে, ট্রাই করবে সবাই সাবমিট করার জন্য। যদি কারোর ইন্টারনেটের প্রবলেম হয়ে যায় তাহলে ইমেলে পাঠাও, কিন্তু এটা টাইম কতক্ষণ স্যার? টাইম হলো এখন থেকে আধা ঘন্টা, তার মানে 10টা 20-এ শেষ হয়ে যাবে টাইম, কিন্তু যারা ইমেলে পাঠাবে তাদের 10:30 পর্যন্ত। ভেরিয়েবল স্যার 6টা দেখতেছি না, 7টা বললেন 6টা নাকি? 1 2 3 4 5 6 7, 6টা দেখলে কি করে? এম এন এম এন কিউ এক্স, ও এম দুইবার আছে তাই তো? ও হ্যাঁ, এম দুইবার থাকলেও এটা কিন্তু দুইটা জিনিস না, আলাদা না, দুইটা হিসাবেই কনসিডার করবে। কিন্তু তুমি যদি সিম্পলিফাই করে নিয়ে আসতে পারো, ওই দুটো এম এক জায়গায় এনে যদি কমন যায় তাহলে করতে পারো, তাহলে একটা হয়ে যাবে। দ্যাটস গুড থিং। হ্যাঁ, রাইট, 6টা হয়ে যাবে ভেরিয়েবল। তুমি ওই পার্টটা এখানে যদি আনতে পারো, যদি নাও আমরা আরো সিম্পলি যদি হয়ে যায় কারোর ইকুয়েশন, তাহলে আরো ভালো। সবাই এটা পাওনি এরকম আছে নাকি কেউ? তাহলে সবাই পেয়েছো বোধহয়। আমি এখনই অফ করে আমি কিন্তু বাইরে চলে যাচ্ছি। তোমরা 10-20-র ভিতরে সবাই সাবমিট করবে। আর ইন কেস যে তোমাদের নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে 10:30-র পরে কিন্তু অ্যাকসেপ্ট করবো না, আর ইমেলে পাঠাবে। তাহলে আমার ইমেল অ্যাড্রেস, রাইট? ইমেল অ্যাড্রেস তো তোমাদের ক্লাস সবাই কোশ্চেনটা একটু আরেকবার স্ক্রিনে আনা যাবে কিছুক্ষণ? হ্যাঁ, স্ক্রিনে তুমি তো পাওনি, তুমি লিংক খোলো, তাহলে তুমি তোমার নিজের স্ক্রিনে দেখতে পাবে তুমি। আচ্ছা স্যার, তুমি এখান থেকে, আচ্ছা তাহলে ঠিক আছে, আমি স্ক্রিনে থাকুক তাহলে এরকমই।
119 জয়েন করেছো সবাই, ওকে দ্যাটস গুড।